৭৮ থেকে ৮১ জন মন্ত্রী নিয়ে তৃতীয় মেয়াদের মন্ত্রিসভা সাজাতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এমনটাই জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। তাদের মধ্যে থেকে নরেন্দ্র মোদীর সাথে শপথ নিতে যাচ্ছেন আরও নতুন মন্ত্রিসভার ৩০ সদস্য। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক জনাব মুন্সি ফয়েজ আহমেদ। মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই দেখছিলাম টেলিভিশনে যে ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী, যে অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আঞ্চলিক অনেক নেতা রয়েছেন। আলোচনা করতে চাই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে কী কী চ্যালেঞ্জ দেখছেন আপনি। প্রথমত দেশীয় চ্যালেঞ্জের কথা একটু আলোচনা করতে চাই আপনার সাথে। আর তৃতীয় মেয়াদে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো হচ্ছে যে গত ২ মেয়াদে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিলেন তার দল, এবং সুতরাং তাদের শক্তি, তাদের জোটের মধ্যে তাদের শক্তি অনেক বেশি সংবদ্ধ ছিল। কিন্তু এবারে তার সেই শক্তিটা কিছুটা হলেও ম্লান হয়েছে, এবং জোটের অন্যান্য শরিকদের উপর অনেক বেশি নির্ভরশীলতা তৈরি হয়েছে। তো তার ফলে তাদের সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও দ্বিতীয়বার চিন্তা করার প্রয়োজন আসতে পারে। সেই জন্য এবং সবসময় জোটের যে শরিকরা আছে তাদের সাথে সদ্ভাব বজায় রাখা, তাদেরকে দলে ঠিক মতন রাখা, এটা একটা বড় চিন্তা সবসময় তার মাথার মধ্যে থাকবে। তো সুতরাং এইগুলো তো আছে, কিন্তু তারপরেও আমি মনে করি যে এক হিসেবে এটা যেহেতু নতুন একেবারে অন্য দল আসছে না এবং যারা বিরোধী তারা আসছেন না, সুতরাং এটা এক ধরনের কি বলা যায় কন্টিনিউইটি, যেটা চলে আসছিল সেটাকেই আবার আরো নিয়ে যাওয়ার একটা সুযোগ এখনো রয়ে গেল। বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, বিভিন্ন দেশের সাথে তাদের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের ভূমিকার ক্ষেত্রে, সেখানে কিন্তু একটা এমনিও দল বদল হলেও, সরকারে যদি দল বদল হয় তারপরেও অনেক সময় তারপরে খুব বড় রকমের পরিবর্তন হয় না, আর এখানে দল বদল হচ্ছে না। সুতরাং সেই কন্টিনিউটিটা নিশ্চিতভাবেই থাকবে। সেই জন্যে যারা আশেপাশের দেশ আছি, আমাদের সাথে সম্পর্কে বড় রকমের পরিবর্তন আমরা আশা করি না। তবে যেটা মনে হয় যে ভারতের যেভাবে হোক একটা তাদের অ্যাসপিরেশনস বলতে পারি, তাদের একটা আশা যে তারা পৃথিবীতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে পুরো বিশ্বজুড়ে এবং আঞ্চলিকভাবে, সেই একটা তাদের আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে হলে তাদেরকে কিছু জিনিস করতে হবে। সেইটার দিকে আরেকটু বেশি যদি তারা নজর দেন, সেটা তাদের জন্য ভালো, মঙ্গলের। আমরা যারা প্রতিবেশী আছি এবং তাদের অন্যান্য সহযোগী আছি, কোন দিকে নজর দেওয়ার কথা বলছেন? যদি আমরা যদি বলি ভারতের বৈদেশিক নীতির ক্ষেত্রে তাদেরকে নেতৃস্থানীয় হতে হলে কোন দিকে তাদের নজর দিতে হবে এবং সেখানে সেই জায়গাটা আসলে ভালো করতে হবে বলে আপনি মনে করেন? তাদের নিশ্চয়ই নিজেদের ক্যালকুলেশনস আছে, কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ভারতকে অনেক অনেক গুণ আছে ভারতের। ভারত বিশাল দেশ, অনেক জনসংখ্যা, পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ এখন, এবং সবচেয়ে বড় গণতন্ত্র। নানান রকমের তার দেশে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, তারপরেও তারা মোটামুটি একটা সবাই একসাথে মিলেমিশে থাকবার ইতিহাস তাদের আছে। একসময় তারা অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিত ছিল, সেইটা তারা পৃথিবীর সামনে তুলে ধরতে পারতেন একসময়। এখন সেটা আবার নতুন করে করতে হবে তাদেরকে। কিন্তু সেটাই, এইগুলো থাকা সত্ত্বেও একটা জায়গায় তারা কিন্তু খুব বেশি সুবিধা করতে পারছেন না। সেটা হচ্ছে কি, যে তার প্রতিবেশীদের সাথে যে সম্পর্ক, সেখানে প্রথমে তার নেতৃত্ব প্রদর্শনের বা নেতৃত্ব প্রমাণ করবার সবচেয়ে উপযুক্ত জায়গাই তো হলো তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক। সেখানে ভারত কিন্তু খুব এখন পর্যন্ত খুব সুবিধা করে উঠতে পারে নাই। তার প্রতিবেশীদের সাথে, বাংলাদেশ ছাড়া আর সবার সাথে তার সম্পর্কে বিভিন্ন রকমের টানাপোড়েন আছে, এবং সেগুলো ক্রমাগত বৃদ্ধি হতে দেখছি আমরা বিভিন্ন সময়। তো সেইখানে তাকে প্রমাণ করতে হবে যে সে সবাইকে সাথে নিয়ে, বিশেষ করে প্রতিবেশীদেরকে সাথে নিয়ে সবার যাতে মঙ্গল হয় সেরকম একটা কিছু দিকে এগিয়ে যেতে পারে। সেটাই তো নেতৃত্ব, সেই জিনিসটা তাকে প্রমাণ করতে হবে যে তারা। আপনি আরেকটা কথা বলছিলেন যে ভারতকে উদার গণতান্ত্রিক দেশ হিসাবে আবারও প্রমাণ করতে হবে বিশ্ব দরবারে যদি তারা বিশ্বের নেতৃস্থানীয় ভূমিকা রাখতে চায়। বর্তমান যে সরকার, তারাই তো গত দুটা মেয়াদে ক্ষমতায় ছিল। তাদের সময় ভারতের গণতন্ত্র পৃথিবীর বিভিন্ন গণতন্ত্র সূচকে অবনমন হয়েছে। অর্থাৎ তাহলে একই সরকার সেটা কীভাবে সম্ভব হবে এই সরকারের অধীনেই?
এইবারে যে নির্বাচনের যে ফলাফল, সেটা তাদেরকে আবার নতুন করে পথ দেখাবে, এটাই আমরা আশা করব। যে তারা বুঝতে পেরেছে যে আগের যে কট্টরপন্থী নীতিগুলো ছিল জি। সেগুলো সফল হয়নি। সেগুলো স্বল্প সময়ের জন্য লোকজনের কাছে আবেদন সৃষ্টি করলেও দীর্ঘমেয়াদী কোনো আবেদন সৃষ্টি করতে পারেনি, এবং মানুষ সেখান থেকে সরে আসতে চায়। এই বার্তাটা ভোটাররা, ভারতের অত্যন্ত পরিপক্ক ভোটাররা এই বার্তাটা নিশ্চয়ই তাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে দিতে সক্ষম হয়েছে। এবং তারা যদি সেই বার্তা ঠিক মতন বুঝতে পারে, তাহলে তারা নিশ্চয়ই চেষ্টা করবে ভবিষ্যতে কিভাবে আবার নিজেদের যে পরিচিতি ছিল ভারতের সবচেয়ে বড় গণতন্ত্র, সফল গণতন্ত্র, এবং একটা সহনশীল দেশ হিসেবে, সহনশীল এবং বিভিন্ন দিকে সংস্কৃতি এবং অন্যান্য ক্ষেত্রে সবাই মিলেমিশে এগিয়ে যাবার যে তাদের উদাহরণ তারা সৃষ্টি করেছিল একসময়, সেই জিনিসটাকে তারা আবার ফেরত আনতে পারে। আর সবাইকে সাথে নিয়ে যদি তারা এগিয়ে যেতে পারে, জি। বিশেষ করে প্রতিবেশীদেরকে নিয়ে, তাদের যে নেইবারহুড ফার্স্ট পলিসি আছে সেটাকে সত্যি সত্যি সফলভাবে যদি তারা ইমপ্লিমেন্ট করতে পারে, জি। তাহলে নিশ্চয়ই তারা সেটা প্রমাণ করতে পারবে এবং নেতৃত্বের ভূমিকায় অনেক দূরে এগিয়ে যেতে পারবে। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনি যে কথাটা বলছিলেন যে ভারতীয় গণতন্ত্রে এই যে নির্বাচনে ভারতীয় যারা ভোটার তারা একটা বার্তা দিয়েছেন, সেই বার্তাটা আপনি যথার্থই বলছেন যে সরকারকে বা শাসক দলকে নতুন করে ভাবতে সাহায্য করবে। আমার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে যে ভারতের নির্বাচনের পরের দিন ভারতের টেলিগ্রাফ পত্রিকায় একটি বড় হেডলাইন করে, সেখানে তারা হেডলাইনটা এরকম বলছিলেন যে ইন্ডিয়া কাটস মোদি ডাউন, অর্থাৎ ভোটাররা মোদির যে একছত্র ক্ষমতা সেখানে তারা কেটে দিলেন, তাই তো? সেই হিসাবে আপনার সাথে একদম একমত। এখন এটা তো নিশ্চয়ই তাদের দেশীয় নীতির ক্ষেত্রে প্রভাব ফেলবে। বৈদেশিক নীতির ক্ষেত্রে আরেকটি বিষয় আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, যেমন কানাডা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে সম্পর্কটা, সেখানেও কি নীতিতে, বৈদেশিক নীতিতে কোনো পরিবর্তন আসবে কি না? বৈদেশিক নীতিতে বড় আকারের পরিবর্তন এখন আসার সম্ভাবনা দেখি না। অনেকে বলেন যে ভারতের যখনই যেই শাসকই আসুক, শাসন ক্ষমতায় যারাই আসুক, বৈদেশিক নীতিতে বড় পরিবর্তন হয় না। এটা পুরোপুরি সত্যি না। বিভিন্ন সময়ে কিন্তু তারা পরিবর্তন করেছে। জি। যেমন এক সময় তারা মার্কিনীদের সাথে ছিল বা পশ্চিমের সাথে ছিল, তারপরে তারা রাশিয়ার সাথে চলে গেছে, সেখান থেকে ফিরে আবার পশ্চিমাদের সাথে আসছে। এখন আবার তারা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের নিজেদের অবস্থান দৃঢ় করার চেষ্টা করছে। তো এগুলো কিন্তু বড় বড় পরিবর্তন আছে, জি। কিন্তু হঠাৎ করে নাটকীয় পরিবর্তন ঘটে না, যদিও ইয়ে হয়। তো সুতরাং সেটা হবে না, কিন্তু তারপরেও বৈশ্বিক ইয়েতে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, সেখানে কিছু কিছু বিশেষ ইস্যুতে, একেবারে সুনির্দিষ্ট কিছু ইস্যুতে দুই দেশের মধ্যে, সব দেশে এরকম হয়, যত বন্ধুত্বপূর্ণ সম্পর্কই থাকুক তাদের সমস্যা হয়। কানাডা ইউএস এর মধ্যে সমস্যা নাই, নিশ্চয়ই। মেক্সিকো ইউএস এর মধ্যে সমস্যা নাই, প্রচুর সমস্যা থাকে। আর তারা তো একেবারে প্রতিবেশী, সুতরাং সমস্যা বেশি হবে। এরা দূরবর্তী, কিন্তু জি। তাদের বিভিন্ন স্বার্থ মিলে যায়। তারপরেও কিছু কিছু জায়গায় সংঘাত ঘটে বা মতদ্বৈততা ঘটে, এবং তখন সেখানে চেষ্টা করে সেই জিনিসগুলোকে আলাপ আলোচনার অনেক মধ্যে দূর অনেক করতে অনেক হয়। ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য।